নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। লাইট হাউসের ফ্ল্যাটের দেখা নিয়ে দিশেহারা মানুষের বিক্ষোভ আরবান ডেভেলপমেন্ট অফিসে। কোনো সদুত্তর দিতে পারলেন না দপ্তরের আধিকারিকরা। প্রধানমন্ত্রীর স্বপ্নের লাইট হাউস বাস্তবায়ন করতে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে গেছে, অথচ বেনিফিশিয়ারিদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে নিয়েছে সরকার। মঙ্গলবার প্রতিবাদে সরব হল বেনিফিশিয়ারিরা। এদিন তারা আরবান ভবনে গিয়ে যুগ্ম সচিবের কাছে কাজের অগ্রগতির প্রসঙ্গে জানতে চায়, অথচ যুগ্ম সচিব এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। শেষ পর্যন্ত তারা বিক্ষোভে সামিল হয়। তাদের বক্তব্য, 2021 সালে তারা ফ্ল্যাট বুক করেছিল। যাদের বাৎসরিক রোজগার 3 লক্ষ টাকার নিচে, তারা 5 লক্ষ টাকা দিয়ে লাইট হাউসে ফ্ল্যাট বুক করেন এবং যাদের বাৎসরিক রোজগার 6 লক্ষাধিক টাকার নিচে, তারা 7 লক্ষ টাকা দিয়ে জোগাড় করে ফ্ল্যাট বুক করেন। তাদের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল, অথচ কয়েক বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখন পর্যন্ত স্বপ্নের লাইট হাউসের ফ্ল্যাট জোটেনি তাদের ভাগ্যে। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এ বিষয়ে অবগত হতে তারা সময়সীমাও চেয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ থেকে দেখা করার সুযোগ পাননি। শেষ পর্যন্ত মঙ্গলবার তারা সংশ্লিষ্ট দপ্তরের যুগ্ম সচিবের কাছে এসে জানতে পারেন যে বাজেট নিয়ে কাজ শুরু হয়েছিল, তার থেকে আরও অতিরিক্ত অর্থ ব্যয় হবে এই লাইট হাউসে। এর জন্য গত বছর কেন্দ্র সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি। তবে সহসায় অতিরিক্ত অর্থ বরাদ্দ করে চলতি বছর লাইট হাউসের কাজ সম্পন্ন হবে বলে দপ্তরের ধারণা। এখন দেখার কত দ্রুত কাজ সম্পন্ন হয়। তাহলে পুনরায় প্রতিবাদে সামিল হবে বলে তারা জানিয়েছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশের প্রায় 6টি রাজ্যে এই লাইট হাউসের কাজ শুরু হয়েছিল। 5টি রাজ্যে লাইট হাউসের কাজ সম্পন্ন হয়ে গেছে। বেনিফিশিয়ারিরা তাদের নিজ নিজ ফ্ল্যাট পেয়ে গেছেন। শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে লাইট হাউসের কাজ সম্পন্ন হয়নি। দপ্তর মানুষ আমাদের এই যে সারা রাজ্যব্যাপী হাজার মানুষের সাথে এইভাবে যে ওই আপনাদের নিয়মটা আপনারাই লঙ্ঘন করতেছেন। আমার কাছে মনে হইতেছে যে আপনাদের লেখা পোস্টার, ওই পোস্টারে আমাদেরকে সতর্ক করা হইতেছে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে। আর সরকার যে আমাদের ফ্ল্যাট দেওয়ার ব্যবস্থা, সেই ক্ষেত্রে সরকার ঠিকভাবে সিদ্ধান্ত নিতেছে না। তাহলে নিজের কাজের নিজের গাফিলতিতে প্রমাণিত কাজে যাইতে পারতেছে না, বা মুখ্যমন্ত্রী থেকে আমরা সেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছি না, বা আপনাদের দপ্তরও এই জন্য কোনো উদ্যোগ নিতেছে না। ওখানে কয়েকদিন হলে কাজ শুরু হয়, আবার কয়েকদিন হলে তালা মারে পারে রাখে। এই সারা রাজ্যের মধ্যে 10,000 ফ্ল্যাটের মধ্যে প্রায় 400-500 মানুষের টাকা অলরেডি পেড করে দিচ্ছে। 5 থেকে 7 লক্ষ টাকা যে জায়গাতে পেইড হয়ে গেছে, সেই জায়গাতে কেন তাদেরকে এইভাবে 4 বছর পর্যন্ত আটকে রাখা হইতেছে? এটা সুনির্দিষ্ট কারণটা আপনার কাছে কি জানা আছে? বা কাজের কোনো গাফিলতি, না কন্ট্রাক্টরের যারা করতেছে তাদের কোনো গাফিলতি, না আমাদের কোনো গাফিলতি, না রাজ্য সরকারের গাফিলতি? বিষয়টা হচ্ছে না। ইভেন আমাদেরকে পেপারও দেখিয়েছে 24 ডিসেম্বরে, কত তারিখ জানি, মানে 2024-এ অ্যাপ্লিকেশন নাকি কোথায় দিয়েছে বলো সেন্ট্রালে, বলে এখান থেকে কোনো রেসপন্স পাচ্ছে না আমরা। তো আমরা কি করার? আমি যখনই দিল্লিতে যাই এটা নিয়ে কথা বলি, ডাইরেক্টর সাহেব আমাদেরকে বললো, কথা বলি, কিন্তু ওরা কোনো রেসপন্স দিচ্ছে না, আমাদের কিছু করার নেই, ডাইরেক্ট বলে দিয়েছে আমাদেরকে। তারপরে আমরা সেক্রেটারি অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন দিলাম চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করার জন্য, কেন আমাদেরকে টাইম দিল না। চিফ মিনিস্টার স্যার আমাদের অ্যাপ্লিকেশন নিয়েছে ঠিক, কিন্তু আমাদের টাকাই টাকাই বলেছিল 2 সপ্তাহের মধ্যে যদি দেখা করবে মানে কথা বলবে আমাদের সঙ্গে, কিন্তু 6 ফেব্রুয়ারি ডেটটা নেওয়া। আসলে আমরা লাইট হাউস প্রজেক্টে আমরা যে গোলচক্করে যে ঘরটা, লাইট হাউস প্রজেক্টে যে ঘরটা, যে ফ্ল্যাটগুলি হচ্ছে, ওইখানের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম 2021 সালে। তখন আমরা আমাদের টাকা প্রথমে আমরা 5,000 টাকা করে দিই, তারপরে আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট যাদের ইনকামের সীমা, ইয়ারলি ইনকামের সীমা 3 লাখ টাকার নিচে, তাদের জন্য 5 লাখ টাকা, আর যাদের ইনকামের সীমা 6 লাখ টাকার মধ্যে ইয়ারলি, তাদের 7 লাখ টাকা। আমরা এইভাবে আমরা টাকাগুলি দিই, ওই যে 2021 সালে আমরা জমা দিই। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে 2021 থেকে আজ 2025 চলছে, 4টা বছর চলে গেল, আমাদের ঘর এখন আমরা পাইনি, বা পাবো কোন দিন তার কোনো নির্দিষ্ট ডেট এখনো পর্যন্ত আমরা পাইনি। আমরা অফিসারের সঙ্গে এখন যোগাযোগ করেছি, ওনারাও
এর আগেও আমরা 6 ফেব্রুয়ারি অফিসারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ওনারা কোনো নির্দিষ্ট কোনো জবাব দিতে পারছে না, কোন দিন ঘর হবে কোন দিন ঘর হবে না। তারপর মাঝখানে আমরা 6 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর কাছে আমরা পারমিশন চেয়েছিলাম কথা বলার জন্য। মুখ্যমন্ত্রী আমাদেরকে কোনো পারমিশন দেয়নি এখনো পর্যন্ত। 6 ফেব্রুয়ারি আমরা চেয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো পারমিশন দেয়নি। এখন আমার প্রশ্ন হলো, আমরা কোন জায়গায় যাই? আমরা হলাম ইডাব্লিউএস, ইকোনমিক্যালি উইকেট সেকশন। তাহলে আমরা বিভিন্ন জায়গা জমিন বিক্রি করে আমাদের যে সঞ্চিত অর্থ সব কিছু নষ্ট করে আমরা এই লাইট হাউস প্রজেক্টের জন্য আমরা যে ঘরের জন্য আমরা আপিল করেছিলাম, তাহলে আমাদের ঘরও পাচ্ছি না, আমাদের টাকাটাও গেল। আজকে আমরা যদি টাকাটা থাকতো আমরা অন্য একটা কাজ করতে পারতাম, কিন্তু আমরা কোনো কিছু করতে পারছি না। আমরা সরকারের কাছে আবেদন করছি, যদি মুখ্যমন্ত্রীর কাছে বিনম্রভাবে আমরা আবেদন করছি, যদি কোনো অসুবিধা থাকে, সরকারের কোনো যদি অসুবিধা থাকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনারা আমাদের টাকাটা আমরা যে ব্যাংকে রাখলে যে ইন্টারেস্টটা পেতাম ইন্টারেস্ট সহ আমাদের টাকাটা ফিরিয়ে দিন, আমরা চলে যাই, কোনো সমস্যা নেই। সরকারের সমস্যা থাকতেই পারে, কোনো অসুবিধা থাকতেই পারে, অসুবিধা হলে কোনো অসুবিধা নেই, আমাদের টাকাটা ফিরিয়ে দিন, আমরা ঘরে চলে যাই। আর নতুবা একটা নির্দিষ্ট আমাদের অতি সত্বর যাতে আমাদের ঘরের ব্যবস্থা করে দেওয়া। একটা সলিউশনে আসতে পারি। প্রবলেম তো আছে, কিন্তু এভরি প্রবলেম হ্যাজ সাম সলিউশন, অবশ্যই। কিন্তু এটা আমাদের মানে কালেক্টিভলি করতে হবে। তো আমি যা জানা আছে আমার কোভিড তো ছিল, তারপরে একটু জায়গাটা একটু ড্যাম ছিল অনেক, মানে নিচে করতে হয়েছে, এক্সট্রা অনেক কিছু মানে লেগেছে। অ্যাকচুয়ালি হোয়াট এভার যে বাজেট ছিল, বাজেট অ্যাকচুয়ালি একটু ক্রস করেছে। ক্রস করার পরে তো তারপরে আবার তো টাকার ব্যাপার এসছে, তো সেই ডেফিনেটলি একটা। আর এই কনস্ট্রাকশন যে করছে, এটা তো আমরা স্টেট গভর্নমেন্ট থেকে করছি না, এটা মানে কেন্দ্রীয় একটা মানে সংস্থা। তো সেইখানে এখন অ্যাকচুয়ালি কিছু মানে টাকার কিছু ইস্যু আছে, যে আগে যে ছিল মানে একটু বাজেট বেড়েছে, কারণ ইভেন টাইম যদি সময় মানে পার হয়ে গেলে সব জিনিসের একটু মানে রেট বেড়ে যায় অবশ্যই। তো সেই কারণে এখন আমরা বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছি, এন্ড আমরা যে এই প্রবলেমগুলো আমরা অলরেডি উপরে আমরা কমিউনিকেট করেছি। তো আমরা বিশ্বাস করি, মানে উই বিলিভ দ্যাট এই প্রবলেম মানে সলভ হয়ে যাবে, আর কিছু যে টাকা যে এক্সট্রা যে লাগবে সেটা ডেফিনেটলি মানে ফুলফিল হবে সেটা, কিন্তু আপনাদের একটু কিছুদিন মানে একটা ডেট হতে পারে। ডেফিনেটলি আমরা তো যেমন কনফিডেন্টলি গ্যারান্টি দিয়ে তো ডেফিনেটলি ওটা না কিছু বলতে পারবো। আপনাদের নির্মাণের আমরা একটা এক্সপেকটেশন থাকে, আমরা যে এক্সপেকটেশন বাই দিস ইয়ার আমরা মানে উই বিলিভ দ্যাট মানে কমপ্লিট মানে হতে পারে। হ্যাঁ, আমাদের যে মানে এক্সপেকটেশনস মানে যেভাবে আমরা কাজ করছি। এখন দেখার কবে নাগাদ লাইট হাউসের ফ্ল্যাট বেনিফিশিয়ারিদের ভাগ্যে জোটে। শান্তন টিভি। নেশা কারবারির বাড়িতে হানা দিল পুলিশ। ঘটনা বিলোনিয়া থানাধীন সারাসীমা এলাকায়। অভিযুক্তের নাম দীপক সরকার। কুখ্যাত নেশা কারবারির বাড়িতে হানা দিল পুলিশ। ঘটনা বিলোনিয়া থানাধীন সারাসীমা এলাকায়। অভিযুক্তের নাম দীপক সরকার। তার বাড়িতে অভিযান চালিয়ে নেশা সামগ্রী উদ্ধার করে পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে বিলোনিয়া থানাধীন বিলোনিয়া শহর সংলগ্ন সারাসীমা মাস্টারপাড়া এলাকায় নেশা বিক্রেতার কিং হিসেবে পরিচিত রাকেশ সরকার তার বাড়িতে হানা দিয়ে বিলোনিয়া মহকুমার পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ বাহিনী। পুলিশ দেখা মাত্রই নেশা সামগ্রী সরিয়ে ফেলার চেষ্টা করে বাড়ির লোকজন। শৌচাগারে ব্রাউন সুগার সহ ইয়াবা ট্যাবলেট ফেলে দিতে পুলিশের নজরে আসে এবং সেখান থেকে পুলিশ নেশা সামগ্রীগুলি উদ্ধার করে। এছাড়াও বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে তল্লাশি চালিয়ে প্রায় 3050টি ব্রাউন সুগারের খালি কৌটো উদ্ধার করে পুলিশ। এই নেশা বিক্রি কাণ্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রাকেশ সরকারের ভাই রঞ্জিত সরকার, তাঁর বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী দীপক সরকার, রাকেশ সরকারের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানায় বিলোনিয়া থানার ওসি শিবরঞ্জন দে।
একটা গোপন সংবাদের ভিত্তিতে সারাসীমা রঞ্জিত সরকারের বাড়ি বা দীপু সরকার তাদের বাড়িতে আসি একটা এনডিবিএস আইটেম আমরা অনেকগুলো রিকভারি করি। এখন রঞ্জিত সরকার এবং তার ফ্যামিলি এবং তার বাবাকে নিয়ে আমরা ইন্টারভিউ করে নিয়ে যাচ্ছি। তাদের কাছ থেকে পাচ্ছি 3050টা খালি ভাওয়াল পাওয়া গেছে। পোটা 56টা ভর্তি, হ্যাঁ, টোটাল ওয়েট 30 গ্রাম, উইথ ভয়েল এবং উইদাউট ভয়েল 1.8 গ্রাম ব্রাউন সুগার, স্বাস্থ্যপ্রীতি ব্রাউন সুগার আমরা রিকভারি করছি। তাদেরকে সেটা স্পেসিফিক নিয়ে আমরা তদন্ত করছি, তাদের সাথে কি যুক্ত আছে। আমাদের সাথে ডিসিএম সাহেব আছেন, সুকান্ত দেশে। শান্তন টিভি। বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগে বিশ্রামগঞ্জের পাথালিয়াঘাট আরপিসি সদর ডিভিশনের ওসি অনন্ত শর্মাকে ঘেরাও করলেন শ্রমিকরা। তাদের অভিযোগ, জীবন জীবিকা নির্ভর করে রাবার বাগানে কাজ করে, অথচ এই রাবার শ্রমিকদের বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে শ্রমিকদের। বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগে বিশ্রামগঞ্জের পাথালিয়াঘাট আরপিসি সদর ডিভিশনের ওসি অনন্ত শর্মাকে ঘেরাও করলেন শ্রমিকরা। তাদের অভিযোগ, জীবন জীবিকা নির্ভর করেন রাবার বাগানে কাজ করে, অথচ এই রাবার শ্রমিকদের বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে শ্রমিকদের। তাই পাথালিয়াঘাট আরপিসি সদর ডিভিশনের ওসি অনন্ত শর্মাকে সোমবার সকালে ঘেরাও করে রাখেন বঞ্চিত শ্রমিকরা। জানা যায়, পাথালিয়াঘাট আরপিসি সদর ডিভিশন টিএফডিপিসি লিমিটেডের আন্ডারে 44 জন রাবার শ্রমিক কাজ করেন। দীর্ঘদিন ধরে তাদেরকে বেতন সহ বাগানে কাজ করার পোশাক সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছেন রাবার বোর্ড। একাধিকবার তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বঞ্চনার বিষয় নিয়ে দাবি জানালেও কাজের কাজ কিছুই হয়নি। বাধ্য হয়ে সোমবার সকালে সমস্ত শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে ওসি অনন্ত শর্মাকে ঘেরাও করে রাখেন। তাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কাজে যোগদান করবে না, এমনটি গুরুতর অভিযোগ সংবাদ মাধ্যমে জানায় এক রাবার শ্রমিক। আমরা অভিযোগ কাজ করি, আমরা গরম কাপড় পাইতেছি না, জুতা পাইতেছি না, এটা হলো সমস্যা। আর সমস্যা হলো আমরা বাগানে আমরা কষ্ট কমাইয়ে কইয়া আমরা রিকভারি কাড়ে মাসে বেতনের পরে আমরা কম পাইতে আছি। এই বেতন দিয়ে আমরা বসে না, আমরা বেতন একটু বাড়ানো লাগবো। আর বাগানে তারা কষ্ট চাইতে আছে, কিন্তু বাগানে সার দিতে আছে না, তাহলে কষ্ট কমাইয়ে এর লাগে আমরা কষ্ট কমাইতে আছে, অনেক সুবিধা আমরা কম পাইতে আছি। তারা ফান হইলে তারা কারে অফিসার, আমরা রেঞ্জার, আমি তো অনন্ত স্যার। কোন জায়গা? এদের আবার বুথ রংতেছাড়া। হ্যাঁ, যারা কাজ কর্ম তোমরা করে বা দেখাশোনা করে। অনন্ত শর্মা। না? হ্যাঁ, আমরা চাইতে যে আমরা বেতন একটু বাড়ক বা বাগানে সার দেখ, আমরা যেটা পাও না আমরা এটা যেতে পাই। বলতে আমরা সুবিধা ঠিক মতো না পাইলে তো আমরা এই সার বাদ দিতে হবে, এটাই সমস্যা আর কি। আমরা পাও না ঠিক মতো পাইলে তো সারে আমরা অনেক কিছু পাই না। মধ্যে মধ্যে এই সিজন গেছে, শীতের সিজন গেছে, আমরা জুতা পাইছি না বা গরম কাপড় চোপড় পাইছি না, এটা আমরা সমস্যা আর কি। যেটা আমরা পাও না ঠিক মতো না পাইলে আমরা কাজ ছেড়ে দিব, তাহলে আমরা এটাই ব্যবস্থা নিতে হইব। আমরা ঠিক মতন সুযোগ সুবিধা পাই না, নইলে আমরা সবকিছু না পাইলে সার আমরা বাদ দিতে হইব। এদিকে ওসি অনন্ত শর্মার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কিছু বলতে রাজি হননি। শান্তন টিভি। মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রি করায় সংঘর্ষে আহত একাধিক পুরুষ ও মহিলা। ঘটনা বিশালগড় থানাধীন বাইদ্যাদিঘি বাজারে। মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রি করায় সংঘর্ষে আহত একাধিক পুরুষ ও মহিলা। ঘটনা বিশালগড় থানাধীন বাইদ্যাদিঘি বাজারে। ঘটনার বিবরণী জানা যায়, বাইদ্যাদিঘি বাজারের এক ফাস্টফুডের দোকান থেকে আয়ুব খান সহ কয়েকজন যুবক রোজার মাসে ইফতার করতে 500 টাকার কোল্ড ড্রিঙ্কস ক্রয় করেন। শিশুসহ কয়েকজন খাওয়ার পর দেখতে পায় সমস্ত ঠান্ডা পানীয় কোল্ড ড্রিঙ্কসের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক আগে। সমস্ত কোল্ড ড্রিঙ্কস নিয়ে
ফাস্টফুডের দোকানে আসার পর দোকান মালিক থেকে ভয়ে পালিয়ে যায়। পাশে থাকা দোকান ভিটির মালিক জামাল হোসেন গ্রাহকদের সাথে উত্তেজিত হয়ে ওঠেন। তারপর মুহূর্তের মধ্যে আয়ুব খান সহ কয়েকজন জামাল হোসেনের উপর চড়াও হয়ে এলোপাথারি আক্রমণ শুরু করেন। মুহূর্তের মধ্যে গোটা বাইদাদিঘি বাজার চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার কিছুক্ষণ পর জামাল হোসেনের পরিবারের লোকেরা ধ্বজানো করে আক্রমণকারী ব্যক্তিদের বাড়িতে তাণ্ডব চালায়। মহিলা সহ একাধিক ব্যক্তির উপর আক্রমণের অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আক্রান্ত মহিলা সহ পুরুষদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহত মহিলাকে উন্নত চিকিৎসার জন্য হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়। ভিড়টা হইছে আমরা না ভাড়া লইছি ভিড়টা। আপনি কার কাছে? না এনে এখন আরিফ আহমেদের কাছে ভাড়া লইছি, ভাড়া লিয়ে দিছি আর আরেকজন দিছি ভাড়া। আপনি ভাড়া নিছিলেন? আমি ভাড়া নিয়ে এসে আরেকজন দিছি ভাড়া। আচ্ছা, কার কাছে দিছিলেন ভাড়া? এটা এখানে ওই একটা মাস নাম কি ওনার? হেকু। না, একটা অভিযোগ করছে যে তাইনের দোকানে এখানে এলাকারই কিছু লোক ঠান্ডা পানীয় কিনছে, হ্যাঁ, ওটা সমস্ত কিছু এক্সপায়ার হয়ে গেছে গা, এখন মালিক নাই। আপনি মানে কত টাকা দিয়ে ভাড়া দিচ্ছেন তাদের কাছে? এটা আমি এখন মাসে আছে না 1000 টাকা দেব। 1000 টাকা এটা বাবদ। আপনার নাম? আমার নাম আছে জামাল হোসেন। জামাল হোসেন, মানে এই স্বপন দেবনাথের কাছে দিচ্ছেন না? অ্যাকচুয়ালি আমরা তো রোজা চলতেছে, রোজার কারণে এখান থেকে একটা ফাস্টফুডের দোকান আছে সাহেদা মার্কেটের, তার সাথে যুক্ত বলতে তারা ভাড়া দিয়ে রাখছে এই দোকানটা। এটার থেকে আমি কিছু কেনাকাটা করছি, সাথে পানীয় জল, যেমন ঠান্ডা পানীয় জলটা নিছি, স্প্রাইট, কোকা কোলা, থামস আপ নিছি। নেওয়ার পরে ওইখানে নিয়ে খাওয়াইছি। আমরা তো আর এই এক্সপায়ারি ডেট জানি না, হ্যাঁ, কিছু লোক খাইয়া সারছে। একজনে কয় আমি বোতলটা দেখি, বোতলটা দেখি এসে এক্সপায়ারিটা ডেটটা দেখলো প্রত্যেকটা মালের এক্সপায়ারি ডেট দেওয়া হয়েছে। তো এখন আর বাচ্চা টাচ্চা খাইছে, অনেক খাইছে, একটু বমি টমি করছে, একটু সুবিধা হয়েছে। তার কারণে তখন ওইখান থেকে বসে তাড়াতাড়ি যা, তারা গিয়ে আবার দেখ আরো মাল আছে, আয়া দিয়ে এই মালগুলা এখানে মালগুলা আছে। তো প্রত্যেকটা মালই এক্সপায়ার। এখন দোকানের মালিক কই গেছে? এখন দোকানের মালিক কিছুক্ষণ আগে দিয়ে আসিল, মানে এখান থেকে গেছে তখন থেকে। তোমার মালিকের নাম কি? ভালো নামটা সঠিক কইতে পারি না। এটা কোন জায়গাতে দোকানটা? দোকানটা এটা বাইজারদিঘি বাজারে সাহেদা মার্কেট, মানে ওই মার্কেটের সাথে, মানে বাইজারদিঘি বাজারে। বাইজারদিঘি বাজারে। কত টাকার মাল আপনি নিয়েছিলেন? 500 টাকা ঠান্ডা নিয়েছিলেন। অ্যাকচুয়ালি ইফতারের জন্য মূলত আপনারা নিয়েছিলেন। সবগুলাতেই এক্সপায়ার গেছে? 2 মাস 3 মাস করে প্রত্যেকটা 3 মাস, কোনটা 1 বছর হয়েছে। আচ্ছা, এগুলা বিক্রি করতেছে এখানে? আপনার নাম? আমার নাম আয়ুব খান। বাবার নাম? বাবার নাম লেট আবু কালাম। বাড়ি? বাড়ি 2 নং চন্দ্রনগর। এখন কি চাইতেছেন আপনি? এটা আমি এটা চাইতেছি প্রত্যেকটা দোকানে যাতে আমরা এইভাবে না ঠকায়, প্রত্যেকটা গ্রাহকরা এইভাবে না ঠকায়। কারণ আমরা খাই এটা নিয়ে সেটা আমরা একটু তৃপ্তি পাওয়ার জন্য। এখন যদি এক্সপায়ারি গিয়ার হয়েছে, মূলত মালটা তো বিষাক্ত হয়ে গেছে, তাহলে আমরা ক্ষতি হইব, দেহের ক্ষতি হইব। ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে থানায় পাল্টা অভিযোগ করা হয়। গোটা এলাকায় এখনো পরিস্থিতি থমথমে। শ্যামদন টিভি। আগরতলা প্রজ্ঞা ভবনে রাবারের উপর 2 দিনের কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন টিআইডিসি চেয়ারম্যান নবাদুল বণিক, ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর হরিকৃষ্ণ ডেকা, অ্যাসেট ম্যানেজার ত্রিপুরা অ্যাসেট, ওএনজিসির ইনচার্জ সৌরজিৎ বোস। টিআইডিসি চেয়ারম্যান নবাদুল বণিক বক্তব্য রেখে বলেন, রাবার শিল্পের উন্নয়নের জন্য আরও বেশি গুরুত্ব দিতে হবে। রাবার শিল্পের উন্নয়ন না হলে রাবার চাষিদের আয় যেমন দ্বিগুণ হবে না, তেমনি রাজ্যের আর্থিক অবস্থার উন্নতি সাধন হবে না। केमिकल के ऊपर का जो कार्यक्रम है, कॉन्फ्रेंस है, उसका जो प्रशिक्षण है, वर्किंग शॉप है 2 दिन का, वो पहली बार त्रिपुरा में हो रहे मेरे हिसाब से। और इस मंच में उपस्थित है ओएनजीसी से ईटी एसेट मैनेजर अगरतला संजय जी, गेल इंडिया लिमिटेड से जनरल मैनेजर पंकज जी, हरकिशन डिगर जी इंचार्ज सीपेट गुवाहाटी, सुरजीत बोध जी इंचार्ज सीपेट अगरतला, और मेरे सामने जो एक्सपर्ट, स्टेट होल्डर, जो स्टार्टअप, जो मीडिया पर्सन है, सबको बहुत बहुत धन्यवाद देना चाहता हूँ जो ऐसा कार्यक्रम में
आप लोग भी उपस्थित हुआ है और सीपेट की तरफ से मुझे भी निमंत्रण जाना है। आज का डेट में हमारा स्टेट में सबसे ज्यादा रबर का प्लांटेशन है, लेकिन सबको लगता है जो रबर का जो कंपनी जो बड़ा बड़ा फैक्ट्री स्टेट में क्यों नहीं आ रहे, ये सबका क्वेश्चन है। लेकिन रबर सेक्टर में कोई भी फैक्ट्री होने के लिए जितना रबर का रॉ मटेरियल चाहिए इतना सिंथेटिक रबर भी होना जरूरी है। तो हमें पहले कोई इन्वेस्टर आके स्टेट में अच्छा सा जो हमारा ओएनजीसी गेल से लेके सब लोग काम कर रहे हैं, ऑयल से लेके गैस से लेके जो काम हो रहे हैं, इसमें हम लोग रबर का जो सिंथेटिक रबर का जो पेट्रोकेमिकल सेक्टर में कोई फैक्ट्री नहीं आएगा तो रबर सेक्टर का बड़ा फैक्ट्री भी स्टेट में नहीं हो सकता है। तो इसलिए ये अच्छा कार्यक्रम वर्कशॉप कर रहे हैं सीपेट के तरफ से। तो स्टेट में जितना भी सीपेट को बोलूंगा रबर बेस का जितना कंपनी है अगरतला में जो बुज्जक नगर बोले आरके नगर बोले जहाँ पे फैक्ट्रीज बना के रखा है वो इन्वेस्टर के साथ भी एक बार आप लोग एक बार ज्वाइंटली एक वर्कशॉप रखिए, क्योंकि सबके लिए एक नया आइटम है, नया विषय है जो पेट्रोकेमिकल सेक्टर में हम लोग कैसे आगे बढ़ेंगे, क्या स्कीम है, क्या पॉलिसीज है, सब कुछ लेके उसको पहले वर्कशॉप बनाए और बाहर का जो इन्वेस्टर है जो नॉर्थ ईस्ट का जो है तो सबको लेके आना चाहिए, क्योंकि उस सेक्टर को हम लोग डेवलपमेंट नहीं करेंगे तो हम लोग का जो रबर जो है वो देखेंगे आप यहाँ से बाहर का स्टेट में जा रहे हैं, क्योंकि जहाँ पे सिंथेटिक रबर का फैक्ट्रीज है वहां पे जाके मैन्युफैक्चरिंग हो रहे प्रोडक्ट को। तो हमें मानना ऐसा है। মঙ্গলবার আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারপারসনের কক্ষে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধর। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে ছিলেন কাউন্সিলর সবিতা দাস, অনিল দেবনাথ, অপু দেব এবং গৌতম দেবনাথ। সাংবাদিক সম্মেলনে গোপাল সূত্রধর আমবাসা পৌর এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরেন। গোপাল সূত্রধর দীর্ঘদিন আমবাসা পৌর পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে ছিলেন। গত 4 মাস পূর্বে সে জায়গায় নতুন চেয়ারপারসন হিসেবে প্রতিমা মালাকারকে বসানো হয়। সাংবাদিক সম্মেলনে গোপাল বাবু বলেন, সম্প্রতি রাজ্য সরকার আমবাসায় একটি ডিগ্রি কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন, যে দাবি দীর্ঘদিনের ছিল। তার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, পুরাতন আমবাসা সিনেমা হলের জায়গায় একটি সিটি সেন্টার এর আদলে ভবন নির্মাণ এবং আমবাসা বাজারে থাকা পুরাতন ফুড গোডাউনের জায়গায় একটি মাল্টি স্টোরেজ বিজনেস স্টল নির্মাণের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। ইতিমধ্যে আমবাসায় সিটি সেন্টারের আদলে ভবন নির্মাণের জন্য ডিপিআর তৈরির লক্ষ্যে টেন্ডার কল করা হয়েছে এবং মাল্টি স্টোরেজ বিজনেস স্টল নির্মাণের জন্য সহসায় রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। পাশাপাশি তিনি বলেন, আমবাসা পূর্ত দপ্তরের কর্মী ও আধিকারিকদের কাজের ক্ষেত্রে ও নেহা রয়েছে বলে বিশেষ করে আমবাসা শান্তিপাড়া এলাকায় কভার ড্রেনের নির্মাণ কাজ চলছে একেবারে স্লথ গতিতে। এক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রীর প্রতি আবেদন রাখেন যেন এ সমস্ত বিষয়ে উনি নজর দেন। তাদের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী বলতে চাই যে একবার আমবাসার বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ওনার কাছে একবার আমি যাব। তো উনি সময় দিলে আমি যাবো, নয়তো পারবো না, উনি অনেক ব্যস্ত থাকেন। তবুও আমবাসার এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা অনেক কিছু পদক্ষেপ নিয়েছিলাম। কিছু কিছু জায়গায় বাধা আছে, সেই জায়গায় আমরা বাধা অতিক্রম করছি, আপনাদের সাহায্যে আমরা করছি। আপনারা সামনের বাইরে আমরা সাহায্য করছেন, সবসময় সাহায্য করছেন। তো আমি এইটাই বলতে চাই যে সরকার চেষ্টা করছে কিছু কিছু জায়গায় কর্মচারীদের ক্ষেত্রে, বিশেষ করে পূর্ত দপ্তরের ক্ষেত্রে, আমবাসা পূর্ত দপ্তরের যে সাব ডিভিশন আছে, ডিভিশন না সাব ডিভিশন যেটা আছে, ওনারা কাজে অনিয়া আছে। এগুলি সরকার দেখুক, বিষয়গুলি বড় বিষয়, সরকার দেখতে হবে, এটা আমরা পারবো না। এবং ওনারা একটা প্রজেক্ট, সাধারণ একটা প্রজেক্ট আজকে 3 বছরে হয় না। আমরা চেয়ারম্যান সঙ্গে সঙ্গে আমি আমবাসাবাসী ও আমবাসা স্থায়ী বাসিন্দা। পিএস লিঙ্ক রুটটা 2000 সনের বহুত আগেই সরকার এটা অ্যাকোয়ার করেছিল, 1988-এ অ্যাকোয়ার করেছে। 88-এ সরকার যখন ছিল তখন অ্যাকোয়ার করার পর ওই রাস্তাটা সোজা হওয়ার কথা ছিল, কিন্তু সেই রাস্তা সোজা না করে পিডব্লিউ দপ্তর আঁকাবাঁকা করে করেছে। সেই জায়গায় অনেক জায়গা আছে যেখানে সরকার অ্যাকোয়ার করার পরেও তৎকালীন সরকার কিভাবে অ্যালটমেন্ট দেয়, এটা আমার বিষয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের আমবাসা তথা ধলাই জেলা আমাদের একটা স্পেশাল ডিস্ট্রিক্ট আমাদের কেন্দ্রীয় সরকার ঘোষণা করে রেখেছে।
সেই জায়গাতে কোনো কোনো ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিছু কিছু ডিপার্টমেন্টের অসহযোগিতা লক্ষ্য করতে পেরেছি আমি। বিশেষ করে আমবাসা শান্তিপাড়া সহ একটা রুট আছে এখানে, যেটা পিএস লিঙ্ক রুট কয়। তো এই রুটটা 2022 সালে স্যাংশন হয়েছে রুটের সঙ্গে কভার ড্রেনেজ। সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন দিয়েছেন, প্রফেসর ডক্টর মনোজ শাহ মহোদয়। তো এই ড্রেন হওয়ার কাজ শুরু হয়েছে আজকে প্রায় 3 বছর অতিক্রান্ত হচ্ছে, এখনো সেই ড্রেনের কাজ শেষ হয়নি, যার জন্য এই এলাকায় প্রতি বর্ষায় এখানে জল হতো, প্রত্যেক বাড়িতে জল যায়, প্রত্যেক বাড়িতে অবস্থা খারাপ হয়, জলপ্লাবন হয়ে যায়, তো মানুষ কষ্ট পাচ্ছে। সেই দিকে সরকার স্যাংশন দিয়েছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্ত। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।